প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের অষ্টম শ্রেণীর শেষ অধ্যায় 11 নম্বর অধ্যায় সেটা আজকে আমরা একটু জেনে নেব। আজকে আমরা একটা নতুন মহাদেশ সম্বন্ধে আলোচনা করব, সেটা হলো ওশেনিয়া। এই ওশেনিয়া মহাদেশটি পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ, অথচ এটা বৈশিষ্ট্যে এবং স্বাতন্ত্র্যে পৃথিবীর কিন্তু একেবারে অনন্য সব দিক দিয়ে। এখন আমরা দেখে নিই এই মহাদেশটির আঞ্চলিক বিভাগগুলো। প্রথমেই সবচেয়ে বড় অংশটি অস্ট্রালেশিয়া। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে একত্রে বলা হচ্ছে। তারপরে ধরো মাইক্রোনেশিয়া, উত্তর দিকের অসংখ্য দ্বীপগুলোকে নিয়ে মাইক্রোনেশিয়া, মাঝখানের এই দ্বীপগুলোকে নিয়ে মেলানেশিয়া, এবং একেবারে পূর্ব দিকে দূরবর্তী দ্বীপপুঞ্জগুলোকে নিয়ে পলিনেশিয়া। এবং এইভাবে আমরা জানি যে প্রায় 10,000টি ছোট বড় দ্বীপ নিয়ে কিন্তু এই মহাদেশটি গঠিত। এখানে দেখো, এই ছবিতে তোমাদের পরিচিত মনে হবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এই দুটো দেশ, তোমরা যারা ক্রিকেট দেখো তারা জানো যে এই দুটো দেশের সঙ্গে ভারতের খেলা বেশ জমে। এছাড়া আরও কতগুলো দ্বীপপুঞ্জের ছবি এখানে দেওয়া রয়েছে। দেখো, ফিজি, গুয়াম, পালাউ, এটা হলো তাসমানিয়া, আর এটা তো নিউজিল্যান্ড বললামই। তো এই হলো আমাদের এই মহাদেশটির মোটামুটি ভৌগোলিক পরিচয়। এবার আমরা দেখে নিই যে অস্ট্রেলিয়ার আঞ্চলিক বিভাগগুলো। অস্ট্রেলিয়া দেশটি 5টি স্টেট এবং 2টো টেরিটরি নিয়ে গঠিত। 5টি স্টেট হলো, দেখো, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, সাউথ অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া। আর নর্দার্ন টেরিটরি এবং ক্যাপিটাল টেরিটরি, যেটা কিনা অস্ট্রেলিয়ার যে রাজধানী অঞ্চল, সেটা হলো ক্যানবেরা, সেটা। এবার তোমরা এই ম্যাপটা লক্ষ্য করলে দেখতে পাবে যে দেখো, অস্ট্রেলিয়ার একেবারে উপকূল অঞ্চল জুড়ে, যেমন দেখো এখানে পার্থ, ডারউইন, ব্রিসবেন, সিডনি, ক্যানবেরা, মেলবোর্ন, অ্যাডিলেড, এইভাবে উপকূল অঞ্চল জুড়ে কিন্তু বড় বড় শহরগুলো অবস্থিত। কারণ অস্ট্রেলিয়ার বেশিরভাগ অংশটাই মরু এবং মরুপ্রায় অঞ্চল, আর বেশিরভাগ মানুষই কিন্তু বসবাস করে একেবারে উপকূলের সংকীর্ণ সমভূমি অঞ্চলের বড় বড় শহরগুলোতে। এবার আমরা চলে আসি নিউজিল্যান্ডের পরিচয়। এখানে নিউজিল্যান্ডের কিছুটা অংশকে দেখা যাচ্ছে। নিউজিল্যান্ডেরও 2টো অংশ রয়েছে, উত্তরে নর্থ আইল্যান্ড এবং দক্ষিণে সাউথ আইল্যান্ড। এখানে দেখো অস্ট্রেলিয়ার প্রধান প্রধান সমৃদ্ধিশালী শহরগুলো দেখানো হয়েছে: সিডনি, মেলবোর্ন, তাসমানিয়া, ব্রিসবেন, পার্থ, ক্যানবেরা। এই শহরগুলো অত্যন্ত উন্নত জীবনযাত্রার জন্য সারা পৃথিবীতে বিখ্যাত, এবং সারা পৃথিবীর অনেক দেশের অনেক মানুষ এসে কিন্তু এই শহরগুলোতে বসবাস করে। মহাদেশটি সম্পর্কে বিস্তারিত জানার আগে চলো এক নজরে দেখে নিই মহাদেশটির প্রধান প্রধান প্রাকৃতিক, ভৌগোলিক এবং জীবগত আকর্ষণীয় দিকগুলো। প্রথমে আমরা দেখছি যে গ্রেট ভিক্টোরিয়ান ডেজার্ট। অস্ট্রেলিয়া মহাদেশটি কিন্তু উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত বলে অত্যন্ত ঝকঝকে রৌদ্রকরজল আবহাওয়া এবং প্রচুর রকমের বাইরের অ্যাক্টিভিটির জন্য বিখ্যাত। অস্ট্রেলিয়ান আউটব্যাক, যেটা অস্ট্রেলিয়ার মধ্যের মরুভূমি মালভূমি অংশকে বলে। গ্রেট ব্যারিয়ার রিফ, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর, যেটা মহাকাশ থেকেও দৃশ্যমান হয়। প্রায় 1500 রকম প্রজাতি এখানে লক্ষ্য করা যায়। উলুরু, যেটাকে আয়ার রক বলা হয়, একটা রেড লাইমস্টোন। এটা সারাদিন আকাশে সূর্যের বিভিন্ন অবস্থানের উপর এর কিন্তু বিভিন্ন রং পরিবর্তন হয়। অস্ট্রেলিয়া এমন একটি মহাদেশ যেখানে এমন অনেক উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি দেখা যায় যারা কিন্তু আর কোথাও দেখা যায় না, যেমন কোয়ালা, যেমন ক্যাঙ্গারু, যেমন প্লাটিপাস। এরকম অনেক জীব এবং উদ্ভিদ প্রজাতি রয়েছে। অনেক বিষাক্ত সরীসৃপ, পোকামাকড় রয়েছে কিন্তু এই মহাদেশে। তা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় কিন্তু বিশাল বড় বড় অত্যন্ত সমৃদ্ধশালী উন্নত নাগরিক জীবন, পাশাপাশি আদিবাসী যারা আজ থেকে প্রায় 50,000 বছর আগে অস্ট্রেলিয়ার বিভিন্ন দ্বীপ, ওশেনিয়ারও বিভিন্ন দ্বীপগুলোতে তারা বসবাস করত। পরবর্তীতে ইউরোপীয় উপনিবেশ স্থাপিত হওয়ার পর অস্ট্রেলিয়া সারা পৃথিবীতে একটা অত্যন্ত প্রধান উল্লেখযোগ্য ট্যুরিস্ট স্পট হিসেবে, এবং এখানে ট্যুরিজম ইন্ডাস্ট্রি কিন্তু অস্ট্রেলিয়ার ইকোনমির একটা বড় অংশকে নির্ধারণ করে। কারণ অত্যন্ত ঝকঝকে সুন্দর বিচ এবং প্রাকৃতিক সৌন্দর্যের ভরা এই অনন্য এই মহাদেশ। চলো এই মহাদেশটির ভূতাত্ত্বিক ইতিহাস, সৃষ্টি দেখে নিই। আজ থেকে প্রায় 16 কোটি বছর আগে গোটা পৃথিবী
যে সুপার কন্টিনেন্ট ছিল প্যানজিয়া, তার যে দক্ষিণের অংশ গন্ডওয়ানাল্যান্ড, সেখানে কিন্তু ভারত, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা এবং জিল্যান্ডিয়া এই 4টি ভূখণ্ড একত্রে ছিল। পরবর্তীকালে বিভিন্ন পীড়নের ফলে এই গন্ডওয়ানাল্যান্ডে সেখানে নানা রকমের সন্ধিস্থল তৈরি হয়। সেই সন্ধিস্থল থেকে কিন্তু বিচ্ছিন্ন হওয়ার বা বিচ্যুতি হওয়ার বিষয়টা শুরু হয় এবং ক্রমশ দুর্বল অংশগুলোতে সেখানে কিন্তু গুরুমণ্ডলের ম্যাগমা প্রবল চাপে বাইরে বেরিয়ে আসার জন্য চাপ দিতে থাকে এবং তখন সেই সমস্ত অঞ্চলগুলোতে তোমরা যেরকম জানো যে এইভাবেই কিন্তু পৃথিবীর ওপরের ভূমিরূপগুলোর সৃষ্টি হয়। তো অস্ট্রেলিয়াতেও এরকমভাবে একটা প্রাচীন ভঙ্গিল পর্বত অঞ্চল সৃষ্টি হয়েছিল, যেটা অস্ট্রেলিয়ান আল্পস বলে পরিচিত। পরবর্তীকালে মহাদেশ সঞ্চরণের সময় তখন এই ভূখণ্ডগুলো বিভিন্ন দিকে সঞ্চারিত হয়। ভারত আরও উত্তর দিকে চলে যায়, অ্যান্টার্কটিকা আরও দক্ষিণ দিকে চলে যায় এবং অস্ট্রেলিয়া এবং জিল্যান্ডিয়া মাঝখানে একটা গ্রস্ত উপত্যকার মতো সৃষ্টি হয় এবং সেখান থেকে এই দুটো অঞ্চল পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এবং এইভাবে অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতিতে কিন্তু এই ইতিহাসের কিন্তু ছাপ রয়ে গেছে এবং বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ আমরা ভূপ্রকৃতি দেখতে পাই অস্ট্রেলিয়াতে। এবার আমরা চলো দেখে নিই যে ওশেনিয়ার প্রধান দ্বীপ অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি। অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতির প্রধান 4টে বৈশিষ্ট্য আছে। প্রথমত পূর্ব দিকের উচ্চভূমি অঞ্চল, তারপরে পশ্চিম দিকের মরুভূমি এবং মালভূমি অঞ্চল, আর এই দুটোর মাঝখানে মধ্যভাগের সমভূমি অঞ্চল, আর একেবারে চারিদিকে উপকূলের সমভূমি অঞ্চল। তো প্রথমেই পূর্ব দিকের উচ্চভূমিতে আমরা কিন্তু এখানে একটা বড় উচ্চভূমি অংশ দেখতে পাচ্ছি, যার প্রধান পর্বতশ্রেণী হচ্ছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ। এই গ্রেট ডিভাইডিং রেঞ্জ পর্বত, এটা পর্বতশ্রেণী এক এক জায়গায় এক এক রকম নামে পরিচিত, যেমন গ্রে রেঞ্জ, নিউ ইংল্যান্ড রেঞ্জ, আর এটাই একেবারে দক্ষিণে অস্ট্রেলিয়ান আল্পস নামে পরিচিত। এই নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কোসিয়াসকো অস্ট্রেলিয়ার কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। এরপরে চলে আসি আমরা পশ্চিমের মালভূমি বা মরুভূমি অঞ্চলে। এই অঞ্চলটাই কিন্তু অস্ট্রেলিয়ার প্রায় অর্ধেক অংশ অধিকার করেছে। এখানে দেখো কতগুলো প্রধান মালভূমির, যেমন বার্কলে মালভূমি। এই মালভূমির মধ্যেই কিন্তু ছোট ছোট পাহাড় রয়েছে কতগুলো, যেমন ম্যাকডোনাল্ড রেঞ্জ, মাসগ্রেভ রেঞ্জ। এইভাবে আবার কতগুলো আমরা প্রধান মরুভূমি দেখতে পাই এখানে। যেমন দেখো গ্রেট ভিক্টোরিয়ান মরুভূমি। এইভাবে চিচেস্টার রেঞ্জ, একটা এখানে পাহাড় দেখা যাচ্ছে, হামারসলি রেঞ্জ। গ্রেট ভিক্টোরিয়ার পর এখানে কিম্বারলি মরুভূমি। এইভাবে আমরা অস্ট্রেলিয়ার মাঝখানে কতগুলো মরুভূমি অঞ্চল দেখতে পাই। আর এর মাঝখানে এই পূর্বের উচ্চভূমি এবং এই মরুভূমি বা মালভূমি অঞ্চলের মাঝখানে রয়েছে কিন্তু অস্ট্রেলিয়ার একটি ছোট সমভূমি অঞ্চল। এই অঞ্চলটি দক্ষিণ থেকে উত্তরে 3 ভাগে ভাগ করা যেতে পারে। একেবারে দক্ষিণে এখানে মার ডার্লিং অববাহিকার কাছাকাছি অঞ্চলের যে সমভূমি, তাকে বলা হয় কিম্বারলি সমভূমি। এখানে আছে আয়ার হ্রদ। এই আয়ার হ্রদের উপকূল অঞ্চল, সেখানে একটা অববাহিকা, নিম্ন অববাহিকা, সেটাকেও আমরা মধ্য সমভূমি ধরতে পারি। আর একেবারে উত্তর দিকে এই কার্পেন্টারি উপসাগরের কাছে কার্পেন্টারিয়া নিম্নভূমি রয়েছে। এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, কার্পেন্টারিয়া নিম্নভূমির কাছাকাছি অঞ্চল, সেটাকে বলা হয় গ্রেট আর্টেসিয়ান বেসিন। কারণ এই অঞ্চলটি মরু বা উপমরু অঞ্চলের মতো হওয়া সত্ত্বেও এখানে কিন্তু অর্থাৎ মাটির নিচে স্বল্প গভীরতার স্তরে কিন্তু জল পাওয়া যায়। অর্থাৎ আর্টেসিয় কূপের যে বৈশিষ্ট্য, এখানকার শিলাস্তরই এমন যে এখানে জল সঞ্চিত হয়ে রয়েছে এবং প্রাকৃতিকভাবেই জল উঠে আসতে মাটির উপরে পাওয়া যায়। এরপরে চলে আসি আমরা যে উপকূলীয় সমভূমি অঞ্চলে। অস্ট্রেলিয়ার দ্বীপটির চারিদিকেই কিন্তু সংকীর্ণ উপকূলীয় সমভূমি রয়েছে, যেটা এই কার্পেন্টারিয়া উপসাগরের কাছে একটু বিস্তৃত এবং নিচে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট সেখানেও একটুখানি বিস্তৃত। এবং এই অঞ্চলগুলোতেই কিন্তু অস্ট্রেলিয়ার বড় বড় শহরগুলো অবস্থিত। আর পূর্ব দিকে দেখে নিই, এটা কিন্তু সেই গ্রেট ব্যারিয়ার রিফ বা বড় প্রবাল প্রাচীর, সবচেয়ে বড়, যেটা প্রায় 200 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং উপকূল অঞ্চল থেকে কোথাও কোথাও 100 থেকে 150 কিলোমিটার থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত। এরপর আমরা চলে আসি এই
দেশটির প্রধান প্রধান নদী, জলাশয়, হ্রদের কথা। আমরা অস্ট্রেলিয়ার মাঝখানের অঞ্চল থেকে পশ্চিম দিকে অনেকগুলো হ্রদ দেখতে পাই। যেমন আয়ার হ্রদ, যেমন টানস হ্রদ। আর অস্ট্রেলিয়ার প্রধান নদীটা হচ্ছে মারে ডার্লিং নদী, যার ডার্লিং হলো মারে নদীর উপনদী। তো এই মারে ডার্লিং নদীর যে গতিপথ সেটা আমরা অনুসরণ করলে আমরা এখানে দেখতে পাই যে নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে ডার্লিং নদীর উৎপত্তি, এবং এই ডার্লিং নদী মারে নদীর একটা উপনদী। যে মারে নদীর উৎপত্তি হচ্ছে অস্ট্রেলিয়ান আল্পস থেকে। তারপর এই দুটো নদী ওয়েন্টওয়ার্থ শহরের কাছে পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে এবং তারপরে দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়ে এনকাউন্টার উপসাগরে পড়েছে মারে ডার্লিং নাম নিয়ে। এছাড়াও অস্ট্রেলিয়ার আরও কতগুলো প্রধান নদী আছে, যেমন ব্রিসবেন, আয়ার, হান্টার, ফ্রিজয়, এই সমস্ত নদীগুলো। এরপরে চলে আসি আমরা অস্ট্রেলিয়ার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের। দেখো, যে কোনো অঞ্চলের, যে কোনো দেশ, মহাদেশ বলো, তার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের অঞ্চলের মধ্যে একটা অঙ্গাঙ্গের সম্পর্ক আছে। অর্থাৎ কোনো জায়গার জলবায়ু আমাদের অজানা হলেও কিন্তু সেই অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে জলবায়ুর আয়না একরকম। স্বাভাবিক উদ্ভিদকে দেখে কিন্তু আমরা জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলোকে পরোক্ষভাবে বুঝতে পারি। দেখো, অস্ট্রেলিয়ার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলকে এই ধারণার উপর ভিত্তি করেই মোটামুটি প্রধান 5টা ভাগে ভাগ করা যেতে পারে। যেমন প্রথমেই হচ্ছে ক্রান্তীয় মৌসুমী অঞ্চল। এই ক্রান্তীয় মৌসুমী অঞ্চলের প্রধান কি বৈশিষ্ট্য? যেমন আমাদের মৌসুমী জলবায়ুর যা বৈশিষ্ট্য সেটা হচ্ছে উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল এবং শীতল শুষ্ক শীতকাল। তো এই অঞ্চলটা কোথায় দেখা যায়? ক্রান্তীয় মৌসুমী অঞ্চল কিন্তু অস্ট্রেলিয়ার একেবারে উত্তর এবং উত্তর পূর্বের এই অংশটাতে দেখা যাচ্ছে, যেখানে এই বৈশিষ্ট্য অনুযায়ী পর্ণমোচী উদ্ভিদের এবং যেখানে বৃষ্টিপাত আরেকটু কম সেখানে তৃণভূমি উদ্ভিদ দেখা যাচ্ছে, যেটাকে পার্কল্যান্ড সাভানা বলে। যেটা পার্কল্যান্ড সাভানার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ইউক্যালিপটাস গাছ এবং জুড়া জাতীয় গাছ দেখা যায়। এরপর আছে নিরক্ষীয় জলবায়ু অস্ট্রেলিয়ার কিন্তু প্রধান মূল ভূখণ্ডের খুব ছোট একটা অংশে, উত্তর পূর্বের খুব ছোট একটা অংশে, এবং এই যে পাপুয়া নিউ গিনি তার একটা বড় অংশে দেখা যায়। এছাড়া মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া যে দ্বীপপুঞ্জগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু এই নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। এবং স্বাভাবিকভাবেই এই জলবায়ুতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত এবং সবচেয়ে বেশি উষ্ণতার ধারাবাহিকতার কারণে এই জলবায়ু অঞ্চলে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ দেখা যায়। এরপর আসি ক্রান্তীয় মরুপ্রায়। এই জলবায়ু কোথায় দেখা যায়? অস্ট্রেলিয়ার মাঝখানে যে বিরাট মরুভূমি বা মরুপ্রায় অঞ্চল, সেই অঞ্চলে এই জলবায়ু দেখা যায় এবং বৃষ্টিপাত 25 সেন্টিমিটার থেকেও কম, সে কারণে মরু উদ্ভিদ এখানে দেখা যায়। এরপর আসি নাতিশীতোষ্ণ জলবায়ু। নাতিশীতোষ্ণ জলবায়ু কিন্তু অস্ট্রেলিয়ার এই পূর্ব থেকে দক্ষিণের একটা বিরাট অংশে দেখা যায়। যে এছাড়াও তাসমানিয়া ভূখণ্ডে এবং নিউজিল্যান্ডেরও কিছু অংশে এই নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায়। নাতিশীতোষ্ণ জলবায়ুর প্রধান যে বৈশিষ্ট্য সেটা হলো এখানে পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। যেখানে বেশি বৃষ্টিপাত হয় সেই সব জায়গাগুলোতে পর্ণমোচী গাছ দেখা যায়। আর বৃষ্টি যেখানে কমে আসে, যেমন মারে ডার্লিং অববাহিকার কাছাকাছি অঞ্চলগুলোতে, সেখানে কিন্তু তৃণভূমি দেখা যায়। এই নাতিশীতোষ্ণ তৃণভূমিকে অস্ট্রেলিয়ার ডাউন্স বলা হয়। এরপরে আসি ভূমধ্যসাগরীয় জলবায়ুতে। এই জলবায়ু অস্ট্রেলিয়ার কিন্তু দক্ষিণের বিচ্ছিন্ন কতগুলো অংশে, যেমন এখানে পার্থ, অ্যাডিলেড, এই সমস্ত জায়গাগুলোতে খুব ছোট ছোট অংশে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এটার বৈশিষ্ট্য হচ্ছে শীতকালে বৃষ্টিপাত। তো এই অঞ্চল স্বাভাবিকভাবে ভূমধ্যসাগরীয় গুল্ম সেগুলো দেখা যায়। এছাড়া আরেক ধরনের জলবায়ু আছে ব্রিটিশ জলবায়ু। সেটাও অস্ট্রেলিয়ার কিছু একেবারে দক্ষিণ পূর্বের কিছু অংশে এবং বিশেষ করে নিউজিল্যান্ডেরও কিছু অংশে এই ব্রিটিশ জলবায়ু দেখা যায়। ওশেনিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া থেকে 2000 কিলোমিটার দূরে অবস্থিত এবং প্রধান দুটো দ্বীপ নর্থ আইল্যান্ড এবং সাউথ আইল্যান্ড। নর্থ আইল্যান্ড কিন্তু 42% ভূখণ্ড অধিকার করেছে এবং 4 ভাগে 3 ভাগ জনসংখ্যা রয়েছে। সাউথ আইল্যান্ড 56% ভূখণ্ড অধিকার করেছে এবং 2% ভূখণ্ড নিউজিল্যান্ডের আশেপাশের দ্বীপপুঞ্জগুলোতে রয়েছে। তার মধ্যে প্রধান বড় যে দ্বীপ সেটা হলো স্টুয়ার্ট, এছাড়াও কার্মাডেক, চ্যাথাম, ক্যাম্পবেল, এরকমভাবে 16টা কাউন্সিল রয়েছে নিউজিল্যান্ডে এবং 5টা ইউনিটারি রিজিওনাল কাউন্সিল রয়েছে। নিউজিল্যান্ডের প্রধান যে রাজধানী ওয়েলিংটন, এছাড়া অকল্যান্ড, ওয়ার্নথার্ড,
পপুলেশন রয়েছে। অকল্যান্ড এয়ারপোর্ট, ক্রাইস্টচার্চ তৃতীয় বৃহত্তম শহর, ক্রাইস্টচার্চ এয়ারপোর্ট। নিউজিল্যান্ড প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলার উপর অবস্থিত এবং সে কারণেই দেশটি কিন্তু অত্যন্ত টেকটনিক্যালি অ্যাক্টিভ। সাদার্ন আল্পস দক্ষিণ দ্বীপের প্রধান পর্বতশ্রেণী, যার মাউন্ট কুক হলো নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। আর উত্তর দ্বীপে কাওয়াকে রেঞ্জ অত্যন্ত ভূমিকম্প প্রবণ এবং 83টার বেশি আগ্নেয়গিরি দেখা যায়। তার প্রধান সবচেয়ে বড় আগ্নেয়গিরি হলো রুহাপেহু। এছাড়াও কতগুলো এই পেনিনসুলা অঞ্চলে ডরমেন্ট আগ্নেয়গিরি রয়েছে। মাউন্ট তারানাকি, এটা হলো একটা বড় ক্যালডেরা। আর উত্তর দ্বীপে লেক তাওপে, এটাও হলো একটা বড় নিমজ্জিত আগ্নেয়গিরির অংশ। নিউজিল্যান্ডের প্রধান নদী হচ্ছে ওয়াইকাটো। কোন দ্বীপটির কোনো অংশই কিন্তু 80 মাইলের থেকে বেশি দূরে নয় সমুদ্র থেকে। আর পূর্ব দিকের এই সমতল ভূমিটাই নিউজিল্যান্ডের কিন্তু একমাত্র উর্বর অংশ বা মনুষ্য বসতি যেখানে বেশি করে রয়েছে। আর সবচেয়ে আকর্ষণীয় ভূপ্রকৃতি হলো ফিয়র্ড। নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের এই দক্ষিণ পশ্চিম অংশের ফিয়র্ড অঞ্চলটা, যেটা নিমজ্জিত হিমবাহর ও অববাহিকা দিয়ে গঠিত হয়েছে। এবার আমরা চলে আসি অস্ট্রেলিয়ার পরবর্তী বড় দ্বীপ নিউজিল্যান্ডের ভূপ্রকৃতির কথায়। নিউজিল্যান্ডের কিন্তু এই পুরো দেশটাই অত্যন্ত পর্বতময় এবং সংকীর্ণ দুটো দ্বীপ অংশ নিয়ে গঠিত, উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপ। এর দক্ষিণ দ্বীপের প্রধান পর্বতশ্রেণী কিন্তু এই দক্ষিণ আল্পস। এই আল্পস পর্বতের মাউন্ট কুক, সেটা কিন্তু নিউজিল্যান্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এছাড়াও দেখছি যে উত্তর আইল্যান্ডেও কিন্তু বেশিরভাগ অংশের পর্বতময়। আর সে কারণেই নিউজিল্যান্ডের একমাত্র বিস্তীর্ণ সমভূমি অঞ্চল, সামান্য সংকীর্ণ বিস্তীর্ণ সমভূমি অঞ্চল রয়েছে এই দক্ষিণ আইল্যান্ডে, যেটাকে বলা হয় ক্যান্টারবেরি সমভূমি। এই জায়গাতে তো এই ক্যান্টারবেরি সমভূমি, এটাই কিন্তু নিউজিল্যান্ডের প্রধান কৃষি সমৃদ্ধ অঞ্চল এবং বেশিরভাগ বড় বড় শহরগুলো, যেমন নিউজিল্যান্ডের একটা বড় শহর ক্রাইস্টচার্চ, সেটাও কিন্তু এই ক্যান্টারবেরি সমভূমি অঞ্চলে অবস্থিত। এরপর আমরা চলে আসি এছাড়াও যে বাকি ছোট ছোট অসংখ্য দ্বীপ রয়েছে ওশেনিয়া মহাদেশের, সেগুলো হলো মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া। এই যে 3টে গ্রুপে ভাগ করা হচ্ছে, এই দ্বীপপুঞ্জগুলো কিন্তু বেশিরভাগই দুভাবে সৃষ্টি হয়েছে। এক ধরনের দ্বীপগুলো হলো আগ্নেয় দ্বীপ, অর্থাৎ সমুদ্রের তলদেশে আগ্নেয় পদার্থ জমে জমে সৃষ্টি হয়েছে। আরেক ধরনের দ্বীপগুলো হলো প্রবাল দ্বীপ, অর্থাৎ প্রবাল কীটের দেহাবশেষ জমে জমে সৃষ্টি হয়েছে। হাওয়াই, ফিজি, চ্যাথাম, সলোমন এই ধরনের দ্বীপগুলো হলো কিনা আগ্নেয় দ্বীপ। আর ক্যারোলাইন, মার্শাল এই জাতীয় দ্বীপগুলো, এই ধরনের দ্বীপপুঞ্জগুলো হলো কিনা প্রবাল দ্বীপ। এছাড়াও এই অঞ্চলে যেমন হাওয়াই দ্বীপপুঞ্জ কিন্তু আগ্নেয়গিরির ওপরই অবস্থিত, এবং যেমন মৌনা লোয়া, কিলাউয়া এই ধরনের অনেকগুলো সারা পৃথিবীরই সবচেয়ে বড় বড় অ্যাক্টিভ ভলক্যানোগুলো, সেগুলো কিন্তু এই শুধু হাওয়াইতে নয়, আরও অন্যান্য আগ্নেয় দ্বীপগুলোতে ছড়িয়ে রয়েছে। এর ফলে এই অঞ্চল কিন্তু যথেষ্ট ভূমিকম্প প্রবণ এবং অনেক অনেক বেশি আগ্নেয়গিরির অবস্থান লক্ষ্য করা যায়। এতক্ষণ আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো এবার চলো চট করে হাতে কলমে দেখে নেওয়া যায়, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখো, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কি জানো তোমরা? মাউন্ট এভারেস্ট। কিন্তু আসলে এই হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা কিয়া কিন্তু তার উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকেও বেশি। কিভাবে? কারণ মৌনা কিয়ার অনেকটা অংশ সমুদ্রের তলায় নিমজ্জিত আছে, আর ওপরে আছে শুধুমাত্র 4207 মিটারের মতো। কিন্তু পুরো উচ্চতাটা ধরলে সেটা দাঁড়ায় 10,207 মিটারের বেশি। সেক্ষেত্রে মাউন্ট এভারেস্টের উচ্চতা তোমরা জানো যে 8,848 মিটার, অর্থাৎ মাউন্ট এভারেস্টের থেকে কিন্তু আরও বেশি উঁচু এই মৌনা কিয়া আগ্নেয়গিরি। কিন্তু আমরা জানি যে পৃথিবীর যে কোনো পর্বতশৃঙ্গর উচ্চতা মাপা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে, তাই সমুদ্রপৃষ্ঠের উপরে যেটুকু আছে সেইটুকুর বিচার করলে তাহলে মাউন্ট এভারেস্টই সর্বোচ্চ। এবার আমরা দেখে নিই, আমরা মধ্যভাগের সমভূমি অঞ্চলে অস্ট্রেলিয়ার একটা বিশেষ অংশ পড়েছিলাম যে গ্রেট অস্ট্রেলিয়ান আর্টেজিয়ান বেসিন। সেই আর্টেজিয়ান বেসিন অঞ্চলে কি হয় যে শিলাস্তরের গঠন এমন যে সেখানে মাটির তলা থেকে স্বতঃস্ফূর্তভাবেই প্রাকৃতিক উপায়ে জল বেরিয়ে আসতে পারে। তো এখানে তার একটা ছোট উপস্থাপন, একটা মডেল করা হয়েছে। দেখো যে যখন বৃষ্টি হয়, যদি প্রবেশ্য এবং অপ্রবেশ্য শিলাস্তর পরপর থাকে ভূপৃষ্ঠে গভীরে,
তাহলে কি হয় যে প্রবেশ্য শিলাস্তর দিয়ে জল কিন্তু প্রবেশ্য শিলাস্তরের মধ্যে চলে যেতে পারে, কিন্তু তার তলায় এবং তার উপরে যদি অপ্রবেশ্য শিলাস্তর থাকে তাহলে সেই জল মাঝখানে আটকে থাকে। এবং যেহেতু গঠনটা এরকমভাবে আর্চের মতো থাকে, তাই মাঝখানে জলের কিন্তু বেশ ভালো চাপে থাকে, এবং সে কারণে যদি এই অবনমিত অংশটাতে ওপর থেকে কোনো কূপ খনন করা হয় তাহলে অটোমেটিক্যালি কিন্তু জলটা, এই চাপে থাকা জল মাঝখান দিয়ে কিন্তু বেরিয়ে আসবে, এবং এইটাকেই বলা হয় আর্টেজিও কূপ। এবং এই গঠন অর্থাৎ আর্টেজিও কূপের মতো গঠন সেইটাই আর্টেজিয়ান বেসিনে দেখা যায়। এরপর এটা আমরা একটা রেপ্লিকা ভাবতে পারি যে এই যে গ্রেট ব্যারিয়ার রিফ তোমরা জানলে, তো এই প্রবাল প্রাচীর কিভাবে তৈরি হয়? সমুদ্রের তলদেশে কোনো দ্বীপকে আশ্রয় করে প্রবাল কীট তারা যে তাদের দেহাবশেষ থেকে এই ক্রমশ জমে জমে এই প্রাচীর তৈরি হয়। কীভাবে? যে প্রবালের যে প্রবাল পলিপ, সেই পলিপের মধ্যে বসবাস করে মিথজীবী সম্পর্কে থাকে এক ধরনের অনবীক্ষণিক শৈবাল, যেটা হচ্ছে জুওজ্যান্থলি। তারা এবং এই পারস্পরিক মিথজীবী সম্পর্কের মধ্য দিয়ে যখন পরবর্তীতে এই প্রবালের মৃত দেহাবশেষগুলো, সেগুলো ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ, সেগুলো পরবর্তীতে সমুদ্রের তলদেশে জমতে 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 এরকম প্রচুর বড় এবং উচ্চতায় বাড়তে থাকে। উচ্চতা এবং বিস্তার যথেষ্ট বেশি হলে যখন সমুদ্র তলে জলতলের উপরে উঠে আসে, তখন আমরা সেটাকে প্রবাল দ্বীপের মতো দেখতে পাই। এবং কখনো কখনো উপকূল অঞ্চল বা সেই দ্বীপ থেকে মাঝখানের অংশটা নিমজ্জিত হতে পারে, অথবা সমুদ্রের জল বাড়তে পারে। সে কারণ তখন দেখা যায় যে উপকূল অঞ্চল থেকে কিছুটা সরে গেছে, যেভাবে আমাদের এই গ্রেট ব্যারিয়ার রিফ বা কোনো ব্যারিয়ার রিফ তৈরি হয়, যে উপকূল অঞ্চল থেকে কিছুটা দূরে সেই রিফকে প্রাচীরের মতো দেখা যায়। প্রতিটা মহাদেশেরই আমরা একটা বিশেষ অঞ্চলকে পড়ি লাস্টে। আমাদের এই ওশেনিয়া মহাদেশের বিশেষ অঞ্চলটা তাহলে কোনটা? এই মারে-ডার্লিং অববাহিকা ওশেনিয়া মহাদেশের কিন্তু একটা অন্যতম কৃষি এবং পশুপালনে সমৃদ্ধ অঞ্চল, এবং সারা পৃথিবীতেই একটা অন্যতম উন্নত সমৃদ্ধ অঞ্চল এই মারে-ডার্লিং অববাহিকা। এই অববাহিকার চারিদিকে আমরা কি আছে সেটা আগেও আলোচনা করেছিলাম। দেখো, এর উত্তর এবং পূর্ব দিকে রয়েছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, এবং পশ্চিম দিকে রয়েছে গ্রে রেঞ্জ, লফটি রেঞ্জ, এই সমস্ত পর্বতশ্রেণীগুলো, এবং দক্ষিণ দিকে রয়েছে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট। তো এই অববাহিকাটা কিন্তু অস্ট্রেলিয়ার এই দক্ষিণ পূর্ব দিকে 20% অংশ জুড়ে রয়েছে, কিন্তু অত্যন্ত সমৃদ্ধশালী অঞ্চল হওয়ায় বড় বড় শহরগুলো এবং জনসংখ্যার একটা বড় অংশ কিন্তু এই অববাহিকা অঞ্চলে বসবাস করে। যেমন অ্যাডিলেড শহরও কিন্তু এই অববাহিকার একেবারে পার্শ্ববর্তী শহর। আর এর যে নদ-নদীর বর্ণনায় আমরা মারে এবং ডার্লিং নদী অস্ট্রেলিয়ার প্রধান নদী, তখনই কিন্তু আমরা এটা জেনেছি যে ডার্লিং নদী এভাবে এবং মারে নদী এভাবে এসে ওয়েন্টওয়ার্থ শহরের কাছে তারা যুক্ত হয়ে পড়ে, এনকাউন্টার উপসাগরে পড়েছে। তো এই দুটো নদীর উন্নত পলি সমৃদ্ধ অঞ্চল, যে কারণে এটা কৃষিতে উন্নত হয়েছে, এবং এই পলি সমৃদ্ধির ফলে এখানে দেখা যায় যে ভালো কৃষিকার্য হয়। এর যে জলবায়ুগত বিশেষত্ব হচ্ছে যে এই অঞ্চলটা আমরা জানি যে এটা অস্ট্রেলিয়ান ডাউন্স অর্থাৎ তৃণভূমি অঞ্চল, সে কারণে এখানে নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু হলেও যেহেতু এই অঞ্চলটা এই গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম দিকে, অর্থাৎ এইরকম জায়গাটায় মারে-ডার্লিং অববাহিকা অবস্থিত, এই ডিভাইডিং রেঞ্জের পশ্চিম দিকে অবস্থিত হয়, এটা একটা বৃষ্টিচ্ছায় অঞ্চলের মধ্যে পড়ে। সে কারণে এখানে কিন্তু স্থানীয়ভাবে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, সে কারণে ডাউন্স তৃণভূমি তৈরি হয়েছে। আর এই তৃণভূমি অঞ্চলে ভুট্টা, যব, রাই, ওট এই সমস্ত ফসল ভালো রকম চাষ হয়। আমরা এখানে মাঝখানে এটাকে দেখছি, এটা হলো গম বলয়। আর এই দিকে এই অংশটা হলো এখানে দুগ্ধজাত পশুপালনের সাথে সাথে এখানে দুগ্ধজাত পণ্য উৎপাদন বেশি হয়। এখানে কুইন্সল্যান্ড এই কারণে বিখ্যাত। এই অংশটায় পশুজাত দ্রব্য, পশুর চামড়া, সেইগুলো এখানে উৎপন্ন হয়। এই দক্ষিণ পূর্ব অংশে নিউ সাউথ ওয়েলসের কাছে, এই নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ড এই দুটো অংশই দুগ্ধজাত পণ্য এবং পশুজাত পণ্য উৎপাদনে কিন্তু প্রধান স্থান অধিকার করে, এবং অস্ট্রেলিয়া সারা পৃথিবীতে এই পশম রপ্তানিতে প্রথম এবং দুগ্ধ বা মাংস উৎপাদনে কিন্তু পঞ্চম স্থান অধিকার করে। তো এই যে সমৃদ্ধির প্রধান কারণগুলো আমরা এবার এখানে দেখে নিই। প্রথমতই উর্বর প্লাবনভূমি দুটো নদীর এবং ডাউন্স তৃণভূমি, এর ফলে যে মিশ্র কৃষি এবং পশুপালনের যে বিরাট একটা সুবিধা হয়েছে,
পরবর্তীতে নাতিশীতোষ্ণ জলবায়ু, এই ধরনের জলবায়ু কিন্তু পৃথিবীর যে কোনো উন্নত কৃষি এবং শিল্প সমৃদ্ধ অঞ্চলে সহায়ক হয়। পর্যাপ্ত জলের যোগান আছে, নদী থেকে পাওয়া যাচ্ছে। জনসংখ্যার অল্প চাপ, জনসংখ্যা খুব বেশি কিন্তু এখানে জনঘনত্ব নেই, অথচ দক্ষ উন্নত শ্রমিক পাওয়ার সেটা সহায়ক হয়। কিছু খনিজ সম্পদ এখানে পাওয়া যায়, যেমন ব্রোকেন হিলে রূপো পাওয়া যায়। তো সেই রকম কিছু ছোট ছোট খনিজ সম্পদ কেন্দ্রিক শিল্প এবং বিশেষ করে দুগ্ধ মানে পশুজাত দ্রব্য, দুগ্ধ এবং চামড়া, পশুর চামড়া, পশম, এইগুলো সংক্রান্ত শিল্প কিন্তু এখানে বেশি করে গড়ে উঠেছে এবং সেগুলোর জন্যই এই অঞ্চল প্রসিদ্ধ। উন্নত জলসেচ প্রযুক্তি প্রয়োগ করে কিন্তু এখানে কৃষির উন্নতি করা গেছে। এবং তাহলে এই সমস্ত কারণগুলো তোমরা যদি এই আঞ্চলিক ভূগোল যখন পড়বে এইভাবে একটু এঁকে লিখে যদি পড়তে পারো, তাহলে কিন্তু এইভাবে মানে মেন্টাল ম্যাপ তৈরি হয়ে যায়, ফলে মাথায় কিন্তু গেঁথে যায়, সহজে গুলিয়ে যায় না। আচ্ছা, আমরা এই যে পুরো এই যে একটা মহাদেশের একটা সংক্ষিপ্ত পরিচয় পড়লাম, তো তোমরা কতগুলো জিনিস নিজেরা একবার মনে করে দেখো, রিকল করে দেখো, যেখানে কতগুলো বিষয় লেখা রয়েছে, যেমন গ্রেট ডিভাইডিং রেঞ্জ, পার্কল্যান্ড সাভানা, ডাউনস, চ্যাকোস, গ্রেট ব্যারিয়ার রিফ, অস্ট্রেলিয়ান বেসিন, মারা ডার্লিং অববাহিকা। এই যে পরিচিত শব্দগুলো, তোমরা এর মধ্যে কটা মনে করতে পারছো? সবকটাই কি মনে পড়ছে? যদি সবকটাই মনে পড়ে থাকে, তাহলে কিন্তু এইগুলো সম্বন্ধে একটু মনে করার চেষ্টা করো এবং ছোট ছোট করে লিখে ফেলতেও পারো যে এই বিষয়গুলোর বিশেষত্ব কী, তোমরা কি জানলে এতক্ষণ। তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের মোটামুটি এই মহাদেশটা, অচেনা মহাদেশটা এখন কিন্তু একটু বেশি চেনা হয়ে গেছে।